করবে, যারা মরবে, যারা লড়ে, তাদের যুদ্ধের আগে এরকম বাহিনী সাজাতে হয়, এরকম বাহিনী সাজানো। কোনো যুদ্ধ একা সেনাপতি লড়ে, গোটা বাহিনী লড়ে। তাহলে এই যে লোকসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে বামফ্রন্টে সিপিআইএম এর কাছ থেকে তারা যে বাহিনী আমরা সাজাবো, সেখানে আজকে আমরা জড়ো করেছি। সবাই যে এসছে তা নয়, নানা করে কাজ থাকে, আরো অনেকে আসবে। যত প্রচার এগোবে তত মানুষ যে নানা রকম অন্যান্য কাজে ব্যস্ত আছে, বাজার হাট, দোকান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অসুখ বিসুখ, রোগ ভোগ, এসবটাকে দেশের জড়ো হয়। যেদিন থেকে নির্বাচন ঘোষণা হয়েছে, গোটা রাজ্য জুড়ে একটা আবহাওয়া গড়ে উঠছে। কিসের আবহাওয়া? যে লড়াইটা এবার জোরদার করতে হবে। আমরা সেই লড়াইকে আরো মজবুত করার জন্য আরো অনেক বন্ধুকে জড়ো করার চেষ্টা করছি। বামফ্রন্ট তো আছে, দীর্ঘদিন ধরে আছে। কেন জড়ো করছি? প্রশ্ন আসতে পারে, আমরাই তো কাফি। আসলে এই যে বিজেপি বলে না, এই ভোট, ওয়ান ভোট, ওয়ান দেশের ওয়ান ভোট বলে না, এক দেশ এক ভোট ওরা বলে। যখন জিএসটি করেছিল বলেছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। যখন 370 ধারা বাতিল করেছিল, কাশ্মীর বলে ওয়ান নেশন ওয়ান ফ্ল্যাগ, এরা বলেছিল সব। এটা হচ্ছে এটা আরএসএসের রাজনীতি। কিন্তু এই রাজনীতি এটা মোক্ষম চাল, যেটা বলছে এই ভোট আসলে শেষ ভোট। কারণ 2024-এর নির্বাচনে যদি বিজেপি জিতে যায়, আর এইসব হচ্ছে না 400 পার, যেন ক্রিকেটের রান তুলতে উঠে টার্গেট ঠিক করে দিয়েছে, হ্যাঁ না, একটা ইনিংসে এত রান তুলতে হবে। কারণ তাহলে তারা আমাদের যে দেশ, দেশের যে ঐক্য, দেশের যে সংবিধান, যে সাংবিধানিক কাঠামো, যে জন্য আমরা বাঙালি, বিহারি, ওড়িয়া, তামিল, তেলেগু, কেরালা সব একসঙ্গে আছি, এটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। ধর্মরক্ষতার নীতি, হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, গির্জা, জৈন, পারসিক, বৌদ্ধ সব একসঙ্গে আছি, এগুলোকে তৈরি করতে চায়। এটা হতে দাঁড়িয়ে সিপিআইএম যখন থেকে আরএসএস জন্মেছিল তখন থেকে বলে আসছে যে এর একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করে হিন্দু রাষ্ট্রের নাম করে একটা রাজনৈতিক পরিকল্পনা, আসলে একটা হিটলার যেরকম ফাঁসিবাদ ক্যাম্প করেছিল, সেই ফাঁসিবাদ ক্যাম্প করতে চায়। ফাঁসিবাদ ক্যাম্প করতে হলে এটা করতে হয়, একটা যারা বহু সংখ্যক তাদের মধ্যে একটা ভয় সঞ্চার করতে হয় যে দেখো ওরা বাড়ছে, এই জন্য করতে হয় 4টে বিয়ে, এত বাচ্চা, তারপরে বাংলাদেশ থেকে সব চলে আসছে। তার মানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা ভয় তৈরি করার চেষ্টা করা, যাতে একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশী একসঙ্গে আছে, বন্ধুত্বপূর্ণ থাকতে পারে, এমনি যে নিজের মতো থাকতে পারে, কিন্তু সে যাতে শত্রুতা হয়ে যায়, যাতে বিদ্বেষ জন্মায়, তাহলে হিংসা হবে না। এই জন্য রামনবমী, রাম মন্দির এসব নাম করে আসলে করছে কি? ধর্ম করছে। ধর্মকে ব্যবহার করে এই যে বহু সংখ্যক বাদ, যে আমরাই বেশি আছি, আমরাই ঠিক করবো, কাজ হয় না। কাজের করতে করতে কোনো আইন মানতে হয় না, কোনো নিয়ম মানতে হয় না। তারই প্র্যাকটিস তৃণমূলকে দিয়ে এখানে করবে। এই যে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দিতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, ধর্মঘট করতে পারবে না, এটা তো কাজে বাড়ি। মমতা বললো তোমরা হেরে গেছো, সূর্য মিশ্রকে বলেছিল তোমরা হেরে গেছো, তোমরা চুপ করে রাখো, মুখে মুখে কাজ লাগিয়ে রাখো। আজকে মোদী বলছে তাই। এটা কেন বলেছিল? কারণ বিজেপি জানতো এই রাজ্যে লাল ঝান্ডা এত মজবুত আছে, বাংলার মাটি যুদ্ধের ঘাটি, এখানে চট করে আরএসএস কমল ফুল ফোটাতে পারে না। তাহলে মাটিতে আগে আপনি যদি চাষবাস করেন, যে চাষটা করবেন সে মতো মাটিটা তো সে তৈরি করতে হবে। তাহলে তৃণমূলকে তৈরি করলো আরএসএস নিজের টাকা পয়সা দিয়ে, মমতাকে দুর্গা সাজিয়ে, যে জমিটা একটু তৈরি করবে। কারণ কমল ফুল সব জায়গায় ফোটে না, একটু তাজা থাকে, একটু পাকে থাকে। তাহলে এখানে যেটা শস্য শ্যামলা ছিল সেটাতে একটু পাক ভরে দিল, তাহলে গুন্ডামি, মস্তানি, কাটমানি, একসাথে কাজের টাকা, শিক্ষক নিয়োগের দুর্নীতি, চুরি, হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, এগুলো হচ্ছে এই পাকটা তৈরি করে দিল। তারপর বললো কি বিজেপি, এরা এত বদমাইশ, তোমাদের মতো ভদ্রলোক দিয়ে হবে না, বুদ্ধবাবু, সূর্যবাবু এরা সব সাদা সুদে ভদ্রলোক, এদের জন্য চাই কাঁটা, সে কাঁটা নিতে আল্লাহ করে গেল বলেনি। তাহলে কি করতে হবে? একটা শয়তানকে তাড়াতে আর একটা শয়তানকে আনতে হবে। এবার কি হয়ে গেল? ছিল একটা শয়তান, এখন হয়ে গেল দুটো। তাহলে আমাদের দায়িত্বটা বেড়ে গেল।
সমস্যা বেড়ে গেল। তাহলে একটা কাটা জায়গায় দুটো কাটা হয়, তাহলে আমরা যতজন মিলে দুটো কাটাকে সরাবো তার থেকে সংখ্যাটা বাড়াতে হবে। তাহলে আমার যদি 70 বেড়ে যায় তাহলে বন্ধু বাড়াতে হবে, এটাই তো নিয়ম। আর এই পলাশী মুর্শিদাবাদটা জানি ওরা কি করে, বিশ্বাসঘাতক তৈরি করার জন্য কে উনিচাঁদ, কে জগৎ সেন, কে মির্জাপুর সেটা খোঁজে, যাতে পুরো বাহিনীর মধ্যে একটা বাহিনী যাতে আমবাগানের সাইডে দাঁড়িয়ে থাকে আর সে বিদ্রোহ হেরে যায়। এটাই তো ইংরেজ শিখে গেছে, ক্লাস শিখে গেছে। আজকে বিজেপি তো এই কথাই বলছে, কৃষ্ণনগরের রানীকে বলে প্রার্থী করেছে, সে তো এই কথাই বলেছে। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই লড়াইটা সাধারণ কোনো ভোট নয়, অসাধারণ ভোট। তাহলে সেই লড়াইটা করতে হবে, কিন্তু নিয়ম, যে খেলার যে নিয়ম। আপনি যদি ফুটবল খেলেন তাহলে গোল বল নিয়ে নামতে হবে, আপনি যদি হকি খেলেন তাহলে একটা হকির স্টিক নিয়ে নামতে হবে, যদি আপনি ক্রিকেট খেলেন তাহলে উইকেট, বল, ক্রিকেট, গ্লাভ, ব্যাট অনেক কিছু করতে হবে, তাই তো? তাহলে এই লড়াইটা হচ্ছে আমাদেরও সব জোগাড় যন্ত্র করে নামতে হবে, তারই এটা প্রস্তুতি। এখানে ভগবান গোলায় আমাদের লড়াইয়ের জায়গা, আমাদের সমর্থনের জায়গা। আমরা এখানে দীর্ঘদিন এখানকার মানুষ আমাদের সমর্থন করেছে, আবার এখানকার মানুষ তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আমাদের যে দুর্নীতি ছিল, যেভাবে আমাদের সংগঠনকে একদম মজবুত চাঙ্গা করা দরকার ছিল, আমরা তো করতে পারিনি। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কেউ কিছু বলে না। তাহলে আমাদেরকে একটু সংগঠনকে বুথে, অঞ্চলে, ব্লকে আরেকটু, যেমন না গাঁট বাঁধার সময় দড়িটাকে আমরা টাইট করতে হয়, তাই তো? তারপরে তো তুলতে হয় মাথায়। তাহলে ভোটের দায়িত্ব মাথায় তোলার আগে আমাদের একটু কোমরটা শক্ত করে বাঁধতে হবে, আর বাঁধনটাকে একটু মজবুত করে বাঁধতে হবে। সেই কাজটা এখানে আমি তো বক্তব্য করতে পারি, আপনারা জানেন, পার্লামেন্টে, বাইরে, রাস্তায়, মিটিংয়ে, ময়দানে, প্রেস কনফারেন্সে রোজই তো বলছি। এখানে প্রার্থী হয়েছি, যেখানে দেখায় আপনাকে টিভিতে দেখতাম, এখন আপনাকে সামনাসামনি দেখছি, এটা এসে বলে গেলেন। আমি শুধু টিভিতে দেখা যায় না, ছাত্রাবস্থা থেকে মাঠে ময়দানে লড়াই করেছি, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তারপরে যখন এমএলএ হয়েছি, যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি, রাজ্যমন্ত্রী হয়েছি, যখন এমপি হয়েছি, পার্লামেন্টে গেছি, তারপর হচ্ছে যখন মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান হয়েছি, যুব কল্যাণের মন্ত্রী হয়েছি, যখন কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হয়েছি, তখন কাজ করে দেখার চেষ্টা করেছি। এইসব মুর্শিদাবাদে তখন এসেছিল, যখন মেয়েদের সেন্ট্রাল গ্রুপে ঋণ দেওয়ার কথা, ছেলে মেয়েদের কারিগরি দক্ষতা শেখানোর কথা, সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমকে সচল করার কথা, আমি নিজের কথা বলি না। তাহলে নতুন করে আমাকে প্রমাণ করতে হবে না যে আমি বক্তব্য করতে পারি। কি প্রমাণ করতে হবে? আপনাদের প্রমাণ করতে হবে যে মোহাম্মদ সেলিম পার্লামেন্টে গিয়ে মোদির সামনে চোখে চোখ রেখে আর অমিত সাহেবকে আঙুল রেখে আপনার আওয়াজ, আপনার দাবি, আপনার কথা, আপনার তালিম, তামাদ্দুন, আপনার সভ্যতা, আপনার সংস্কৃতি, আপনার ঐক্য, আপনার রুটি, আপনার রুজি, আপনার সম্মান, এই সবটাকে ওরা তছনছ করে রেখেছে। ধর্মের নামে, খাদ্যের নামে, পোশাকের নামে কখনো মব লিঞ্চিং করছে, কখনো দাঁড়িয়ে দাঙ্গা হাঙ্গামা করছে। পরিযায়ী শ্রমিকরা যেতে হচ্ছে, এখানে কাজকর্ম নেই, বুলডোজার লাগিয়ে বস্তি ভেঙে দিচ্ছে। সেই বুলডোজারের সামনে কে দাঁড়াবে? তৃণমূল বলে আমরা কি বিজেপি বিরুদ্ধে লড়ি? আমরা দেখিনি বলে সিপিএমের সংখ্যা কম হয়েছে, পার্লামেন্টে নেই, কিন্তু আমাদের কমরেড গুন্ডা কারা ওই দিল্লির বুকে লাল ঝান্ডা নিয়ে বুলডোজারের সামনে দাঁড়িয়েছে। তৃণমূলের 2 ডজন এমপি ছিল, সাহস করেছে, করতে পারে। সিএ নিয়ে যখন শুনলেন, বদরুল খান বললেন যে পার্লামেন্টে বিতর্ক হচ্ছে, যতদিন 2019 পর্যন্ত আমরা 2 ভাই ছিলাম এমপি, পাস করতে পারিনি। তারপরে 2019-এ বিজেপি তৃণমূল দুজনে মিলে এ বললো বিজেপি নয়, ও বললো তৃণমূল নয়, ভাগাভাগি হয়ে গেল না। তারপরে পুলওয়ামা হলো, বালাকোট হলো, কত ভোটে আমরা হারলাম কেন? এমন বিদ্বেষ ছড়ালো, এখন এমন ভয় ঢোকালো যে পাকিস্তান আসছে, দখল করে নিচ্ছে।
আর লোকজন গিয়ে ইভিএম মেশিনে বোতাম টিপলো, যেন ইভিএম মেশিন নয়, একেবারে পরমাণু বোমার বোতাম টিপছে, একটা করে বোতাম টিপবে আর লাহোরে করাচিতে গিয়ে বম করবে। এরকম তো মিডিয়াতে এইভাবে ভাগ তুলেছিল। তারপরে যে ভোট হয়ে গেল, কোথায় আর বোমা পড়লো, আর ভারত পাকিস্তান হলো, আর পুলওয়ামা বালাকোট হলো। কেন আমি বলছি, আবার যে ভোট আসবে ওরকম একটা কিছু, আবার ভারত পাকিস্তান যদি ভারত চীন, নাহলে হিন্দু মুসলমান, নাহলে বাঙালি বিহারি, কোন একটা ভাগাভাগি বিষয় নিয়ে আসতে পারে। এই জন্য সাবধান থাকতে হবে, কারণ মানুষ বারবার থাকে না। তুমি ঠকেছে 21শে বিধানসভা নির্বাচনে বললো সিএ নিয়ে এসেছি, বলেনি? আর দিলীপ ঘোষ বললো 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করে দেবো। বিজয় বন্দী বললো কে চিড়ে খায়, কে মুড়ি খায়, কে লুঙ্গি পরে, সব নাকি বাংলাদেশি। আর এখন তো বাংলাদেশি বলে না, বলে রোহিঙ্গা, বলে না? এটা হচ্ছে অপমান নয়, এটা হচ্ছে একটা দেশের মানুষের মধ্যে এটা বোঝানো যে তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তাহলে এই লড়াইটা শুধু মোহাম্মদ সেলিম কাছে তৈরি ভোট না, এই লড়াইটা হচ্ছে আমরা সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে নিজের ভিটের মাটিতে মাথা উঁচু করে বাঁচতে পারবো কিনা, আমাদের ছেলে মেয়েরা এই দেশের নাগরিক হিসেবে সম্মানিত নাগরিক হিসেবে বাঁচতে পারবে কিনা তার ব্যবস্থা করা। আপনার সঙ্গে দাঁড়িয়ে এই গোটা পূব এলাকায়, এই হিন্দুস্তান পাকিস্তান, এই হিন্দু মুসলমানের জন্য দেখবেন পূবের এলাকায় আমাদের দেশে টানাটানের বেড়া হয়েছে, চাষিরা চাষ করতে পারে না, বিএসএফ এর ক্যাম্প হয়েছে। কিসের জন্য হলো? স্মাগলিং কিন্তু হচ্ছে, মানে হলো কত ধরা করছে, এ ধরা করছে, ও ধরা করছে, কিন্তু চাষি চাষ করতে যেতে পারবে না, গেট তুলতে পারবে না, ওদিকে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ওদিকে যেতে পারবে না। তারপরে আত্মীয় কুটুম যদি বড় এলাকায় আসে, বললো তুমি কোথায় ছিলে, ভারতীয় না বাংলাদেশি। তাহলে স্মাগলিং রোখার জন্য, যুদ্ধ করার জন্য না, সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য। এবং এই বর্ডার ম্যানেজমেন্ট দেশের আইন অনুযায়ী রাজা ভালো জানে, ডিএম, এসপি আর বিএসএফ এর কমান্ডেন্ট মিলে একটা কমিটি আছে, কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে আছে। অথচ গত 5 বছরে পার্লামেন্টে বামপন্থীরা নেই বলে কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত সীমানা এলাকায় গ্রামবাসীকে, চাষিকে, গরিব মানুষকে মেরে ফেলেছে গুলি করে দিয়ে। আর কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ আর রাজ্যের পুলিশ ধরেছে এফআইআর নেব না, ওটাকে ও পাশে ছেড়ে দে, বাংলাদেশের ওপর প্রবেশ করে বস মামলা অলরেডি। তাহলে মানুষের মধ্যে একটা ভয় ঢোকানো হচ্ছে, সেই ভয়টা ঢোকাচ্ছে কেন? কখনো বিএসএফ এর, কখনো কেন্দ্রীয় বাহিনী, কারণ তার আগে পুলিশকে লোকে দেখেছে মিথ্যা মামলা, জেল, জরিমানা, খুন, পঞ্চায়েত নির্বাচনে দেখেছি ভোট লুট, সরকারি অফিসারদেরকে। তাহলে প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করছে। আর তার পেছনে টাকা, এই ইলেকট্রাল বন্ড বলছে না, কোটি কোটি টাকা বড় বড় কোম্পানি, দেশি বিদেশি কোম্পানি দিয়েছে। শুধু স্মাগলাররা না, বিদ্যুৎ কোম্পানি টাকা দিয়েছে বিজেপি তৃণমূলকে, আর বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে। ওষুধ কোম্পানি টাকা দিয়েছে, ডাক্তারবাবু বসে আছে, অথচ ভেজাল ওষুধ বাজারে চালিয়ে দিচ্ছে। ওষুধের দাম সবচেয়ে বেশি বেড়েছে, পেট্রোল, ডিজেল, কেরোসিন তেলের দাম বেড়েছে, দুধের দাম বেড়েছে, খাদ্যের দাম বেড়েছে, আর কৃষক যে ফসল ফলাচ্ছে সেটার দাম পাচ্ছে না। এই হলো কৃষকরা লড়াই করছে দিল্লিতে। কেন রাস্তায় তারা লড়াই করছে? কারণ পার্লামেন্টের মধ্যে কৃষকদের কথা বলার লোক কমে গেছে, সেজন্য কৃষি বিল পাস করতে পেরেছে। ক্ষেত মজুরের লোক কমে গেছে, সেখানে কোটিপতিদের লোক ভরে গেছে। আর ভোটের সময় এসে গাড়ি দেখিয়ে, হেলিকপ্টার দেখিয়ে, বিরিয়ানি খাইয়ে, পাঠার মাংস খাইয়ে, খাসির মাংস খাইয়ে খরচা করে ভোট করে, আর তারপরে ওখানে গিয়ে তাদের দালালি করে। চিট ফান্ডের টাকা নিয়ে ভোট করলে চিট ফান্ডের দালালি করেছে, কাটমানি দিয়ে করলে কাটমানি যারা খায় তাদের দালালি করবে, বড় বড় কোম্পানির টাকা নিয়ে করলে বড় কোম্পানি তারা আপনার রেলের কথা কি বলবে। বলছে বন্দে ভারত, নতুন রেল এসে যাচ্ছে। আর যেখানে আমার পরিযায়ী শ্রমিকরা, ব্যবসায়ীরা, দোকানদাররা চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য যারা যায়, সেই ট্রেনের লাইন, স্টেশন, কামরার মধ্যে টয়লেট, কোনো যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন লোক বসে আছে। ওইসব ট্রেনগুলো প্রায় তুলে দিচ্ছে। একটা কমে সেই জিয়াবাদ আজিম মঞ্চ কত বছর লেগে গেল। আমি যখন রাজ্যসভার সাংসদ তখন পার্লামেন্টে টিভি নিয়ে এসেছিলাম, মাসুদুল হাসান তখন এখানকার এমপি, তিনি বলেছিলেন সেলুন কার নিয়ে ইস্টার্ন রেলের ম্যানেজারকে নিয়ে এসে, আমি তো রেলওয়ে কনভেনশন কমিটির মেম্বার,
তখন আমরা এসেছিলাম যে কেন কেন হচ্ছে না, কেন চালু হচ্ছে না। আর এখন তো এখানে এই সাইড দিয়ে রেল লাইন হওয়ার কথা, এই সাইড দিয়ে রাস্তা হওয়ার কথা। যদি হাইওয়ে না হয় তাহলে বর্ডার রোড হওয়ার কথা, যাতে দাঁড়িয়ে কয়েকটা ব্রিজ করলে দ্রুত লোকে হাসপাতালে যেতে পারে, দ্রুত লোকে উত্তর থেকে দক্ষিণে যাতে যাতায়াত করতে পারে। একটা দমকল কেন্দ্র হবে। বামফ্রন্টের আমলে বলা হয়েছিল, জমি দেখা হলো গত 5 বছর আগে, আমাদের এমএলএ ছিল। আর তারপরে 5 বছরে ওরা ভোটের সময় বলেছিল যে দমকল কেন্দ্র করে দেবো, মরে গেছে। বামফ্রন্টের জন্য দোয়া চাওয়া উচিত তার। কিন্তু তৃণমূল সরকার 5 বছরের জন্য আগুন লাগাতে পারে, কিন্তু আগুন নেভানোর দমকল কেন্দ্র করতে পারে না। আর এই জন্য এটা নিয়ে আমাদের লড়াইটা হবে। কলেজ, জমি, সিকিউরিটি মানি সব হলো, কিন্তু কলেজ হলো না, সব ঠকে গেল। আমি নিয়ে জানি, আমি যখন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলাম, তারপরে যখন এমএসডিপি হলো, এই রাজ্যে 100টা আইআইটি হবে তার লিস্ট ছিল। সেই টাকা দিয়ে তৃণমূল কলকাতা শহরে টয়লেট বানিয়েছে, কিন্তু মাইনরিটি এলাকায় আইআইটি পলিটেকনিক গুলো কমপ্লিট করে না। আইআইটি কেন চাই? যে আমাদের ছেলে মেয়ে যদি দক্ষ হয়ে যায়, তাহলে তারা একটু উঁচু লেভেলে গিয়ে কাজ করতে পারবে। আর যদি অদক্ষ থাকে, তাহলে কম পয়সায় বেগার কাটতে হবে, পরিযায়ী শ্রমিক হবে, তারপরে তার লাশ নিয়ে আসতে হবে। এই আমি এখানে আসবার আগে গেছিলাম, আমাদের কমরেডার নিয়ে গিয়েছিল গার্ডেন নিচে বেআইনি বাড়ি, সেই নির্মাণে মারা গেল। দুটো কচি বাচ্চা, এই গুড়ি গুড়ি, আর দুজনের বোন, 2 বোন, 2 ভাইরা ছিল। মানে আমার তো দেখে বিশ্বাস হচ্ছে এই বয়সে বিধবা হয়েছে। কি অপরাধ, কি অপরাধ ছিল তাদের? তো মুখ্যমন্ত্রী বলে দিলেন 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, একটা পয়সা দেন না। ভোটের সময় এসে বললে সমব্যথী, মরে গেলে 2000 টাকা পাবে, বলে না? মদ খেয়ে বললে 2 লাখ টাকা পাবে। তাকে দফনের জন্য, লাশ নিয়ে আসার জন্য, মেয়ের নিয়ে আসার জন্য টাকা দেয়নি, নিজে ধার করে করেছে। অমানবিক। এমনকি যে কাগজ দেবে হাসপাতাল থেকে চালান করে, তার জন্য 200 টাকা ঘুষ দিতে হয়েছে ওকে, বাপকে। একটা ছেলে, যে কোনো বাপের জীবদ্দশায় তার ছেলে যদি লাশ বহন করতে হয়, এর চেয়ে বেশি দুঃখের ঘটনা কিন্তু হতে পারে না। এর এত নির্মম। সেটাই আমরা লড়বো। সে কৃষকের ফসলের দামের প্রশ্ন হোক, শিক্ষা বিস্তারের প্রশ্ন হোক, যোগাযোগ ব্যবস্থার প্রশ্ন হোক, কিন্তু সেই লড়াইয়ের জায়গা কমে গেছে, কারণ লাল ঝান্ডা শক্তি কমে গেছে। সেজন্যই আজকে দাঙ্গা হাঙ্গামা শক্তি মাথা চাড়া দিয়ে গেছে। আর এটা লোকে দেখাতো তুমি বিজেপি নেবে না তৃণমূল নেবে, এখন সেটিং দেখা যাচ্ছে পুরো এক হয়ে গেছে। ওসব বিস্তারিত করে দিচ্ছি, যখন নির্বাচনী প্রচার হবে অনেক কথা বলবো। আমাকে বলেছিল আপনার সবার সঙ্গে দেখা হবে, তারপর একটা মিছিল হবে। তাহলে আপনারা যারা এসছেন তারা করে আমাকে তো বলতে হবে না কেন ভোট সিপিএমকে দিতে হবে বামফ্রন্টকে। আমাদের বলতে হবে আমরা এখন কি কি করবো, তাই তো? সে সিদ্ধান্ত হবে। দেওয়াল লিখন, স্কুটি আমাদের